মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আমি মৌসুমী কুণ্ডু, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজকে আমি পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়, অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা আজকের পাঠ শেষে কি শিখতে পারি, অর্থাৎ শিখন ফলটা কি হবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্থিতিস্থাপকতা, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, দৃঢ় বস্তু, প্লাস্টিক বস্তু সম্পর্কে ধারণা পাবে। স্থিতিস্থাপক ক্লান্তি ব্যাখ্যা করতে পারবে, অসহ ভার অসহ পীড়ন ব্যাখ্যা করতে পারবে, পীড়ন ও বিকৃতি ব্যাখ্যা করতে পারবে, স্থিতিস্থাপক সীমা ও হুকের সূত্র ব্যাখ্যা করতে পারবে এবং পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক ও স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে জানবে। প্রথমে আমাদের আছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা পদার্থের একটা ধর্ম, যে ধর্মের ফলে কোনো একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করলে বস্তুটা বিকৃত হয়, অর্থাৎ তার আকার আয়তনের পরিবর্তন হয়। এই অবস্থাটাকে আমরা বলছি বস্তুটার বিকৃত হওয়া। এই বিকৃত হওয়া বস্তুটাকে আবার যদি আমরা বল সরিয়ে নিই, অর্থাৎ বল অপসারণ করা হয়, তাহলে বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে আসে অথবা ফিরে আসার চেষ্টা করে। এই যে ধর্ম, এইটাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা, এবং যে সকল বস্তু এই ধর্ম প্রদর্শন করে তাদেরকে আমরা বলছি স্থিতিস্থাপক বস্তু। আমরা দুইটা চিত্র খেয়াল করছি। একটা প্রথমে দেখা যাচ্ছে একটা স্প্রিং আছে, স্প্রিংটা সাধারণ অবস্থা দেখানো হয়েছে। এরপর স্প্রিংটাকে বল প্রয়োগ করে আমরা সংকোচন করছি, কম্প্রেসড করা হচ্ছে, অর্থাৎ সংকুচিত করা হচ্ছে। অপর চিত্রে ওই স্প্রিংটাকে টেনে লম্বা করা হচ্ছে না, অর্থাৎ হচ্ছে ওইটাকে স্ট্রেসড অর্থাৎ প্রসারিত করা হচ্ছে। এরপরে যখন আমরা স্প্রিংটাকে ছেড়ে দিব, অর্থাৎ বলটাকে অপসারণ করে নেব, তখন বস্তুটা আবার কি করবে, তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। কেন ফিরে আসে? কারণ যখন একটা বস্তুকে সংকুচিত বা প্রসারিত করা হয়, স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করা হয়, এইটা এক ধরনের স্থিতিস্থাপক বিভব শক্তি অর্জন করে। এই বিভব শক্তির ক্রিয়ায় বস্তুটা আবার তার পূর্বের অবস্থায় ফিরে পায়। পাশের চিত্রে একটা রাবার ব্যান্ড দেখানো হয়েছে, এটাকেও যদি আমরা সংকুচিত করি অথবা প্রসারিত করি, আবার বল অপসারণ করার ফলে এটা তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এরপর আছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে বোঝানো হচ্ছে বাহ্যিক বল অপসারিত হলে যদি বিকৃত বস্তুটা ঠিক আগে যে অবস্থায় ছিল তার ঠিক সেই অবস্থায় তার আকার বা আয়তন ফিরে পায়, তাহলে ওই বস্তুটাকে আমরা বলছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এখানে কিছু রাবার দেখানো হয়েছে আর স্প্রিং দেখানো হচ্ছে। স্প্রিংয়ে আমরা যখন ভর ঝোলানো হয় তখন স্প্রিংয়ের কি হয়, তার প্রসারণ ঘটে। প্রথম চিত্রে স্প্রিংয়ে একটা ভর দেওয়া হয়েছে, দ্বিতীয়টাতে দুইটা ভর প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ তার আস্তে আস্তে তার প্রসারণ হচ্ছে। এরপরে যদি আমরা বলটাকে অপসারণ করি, ঠিক সে আবার তার আগের যে আকার বা আয়তন ছিল সেটা ফিরে পাচ্ছে। এইটাকে আমরা বলছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু বলতে কি বোঝানো হচ্ছে, বাহ্যিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর বিকৃতি না হয় তাহলে সেই বস্তুটাকে আমরা বলছি দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু বলতে যেমন এখানে কিছু পাথর দেখানো হয়েছে আর দেখানো হচ্ছে আমাদের ডায়মন্ড বা হীরা। এই সকল বস্তুতে আমরা যদি বল প্রয়োগ করি, এই বস্তুগুলো বাহ্যিক বলের ক্রিয়ায় বিকৃতি হয় না, তা এই জন্য এই বস্তুটাকে আমরা বলছি দৃঢ় বস্তু। এরপর আছে প্লাস্টিক বস্তু। প্লাস্টিক আমরা সবাই চিনি, কারণ আমরা যখন কোনো পানির বোতলে বা অন্যান্য কোনো প্লাস্টিকের উপর বল প্রয়োগ করি তাহলে কি হয়, সেটা বস্তুটা বিকৃত হয় এবং বল অপসারণ করার পরেও ওই বস্তুটা কিন্তু বিকৃত অবস্থায় বজায় থাকে। তাহলে বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো বস্তু যদি বিকৃতি ঘটে এবং প্রযুক্ত বলের অপসারণ হলে বস্তুটার কি হচ্ছে, বিকৃত অবস্থা বজায় থাকে, তাহলে সেই বস্তুগুলোকে আমরা বলছি প্লাস্টিক বস্তু। এখানে কিছু প্লাস্টিকের ছবি দেওয়া হয়েছে। এই বস্তুগুলোকে যদি আমরা বল প্রয়োগ করে বিকৃত করি এবং বল অপসারণ করার পরেও তার বিকৃতিটা বজায় থাকে, অর্থাৎ সে তার পূর্বের অবস্থা ফিরে পাচ্ছে না, এইটাকে আমরা বলছি প্লাস্টিক বস্তু। এরপরে আছে স্থিতিস্থাপক
ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি বলতে বোঝানো হয় আমরা কোনো একটা বস্তুর উপর, যেমন কোনো রাবার বা স্প্রিং, যদি আমরা বারবার টানতে থাকি এবং বল প্রয়োগ করে একবার টানলাম আবার ছেড়ে দিচ্ছি, এভাবে করে বারবার তাকে বল প্রয়োগ করা এবং বল অপসারণ করা হতে থাকে, তাহলে বস্তুটার ভেতর যে স্থিতিস্থাপক ধর্ম আছে, অর্থাৎ তার পূর্বের অবস্থায় ফিরে আসার যে ধর্মটা আছে সেই ধর্মটা হ্রাস পায়, অর্থাৎ হচ্ছে বস্তুটা ক্লান্ত হয়ে যায়। তাহলে এই ক্লান্ত হওয়ার ফলে সে তার পূর্বের অবস্থা ফিরে পায় ঠিকই, কিন্তু ফিরে আসতে কিছুটা দেরি হয়। এই যে অবস্থা তাকে আমরা বলছি স্থিতিস্থাপক ক্লান্তি। কোনো তারের উপর ক্রমাগত প্রযুক্ত পীড়নের হ্রাস বৃদ্ধি করলে বস্তুটার ভিতর যে স্থিতিস্থাপক ধর্ম থাকছে সেটা হ্রাস পাচ্ছে, আবার বল অপসারণের সাথে সাথে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসতে পারছে না, কিছুটা দেরি হচ্ছে। এই অবস্থাকে আমরা বলছি স্থিতিস্থাপক ক্লান্তি। এরপর আছে আমাদের অসহ ভার। সর্বাপেক্ষা কম যে ভারের ক্রিয়ায় কোনো বস্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায় তাকে বলা হচ্ছে অসহ ভার। একটা স্প্রিংয়ে আমরা ভার চাপাতে থাকলে, ভার বা ওজন চাপাতে থাকলে কিছুক্ষণ পর্যন্ত এই বস্তুটা আবার তার অবস্থা ফিরে পেতে থাকবে। আমরা আস্তে আস্তে যদি ভারটা বাড়াতে থাকি, অর্থাৎ ওজনটা আরও বাড়াতে থাকি বস্তুর, একটা সময় ওই বস্তুটা, ওই স্প্রিংটা ছিঁড়ে যাবে। সর্বাপেক্ষা কম যে ভারের ক্রিয়ায়, এরপরে আরও ভার চাপালে অবশ্যই এটা ছিঁড়ে যাবে। তাহলে সর্বাপেক্ষা কম যে ভারের ক্রিয়ায় কোনো বস্তু ভেঙে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে তাকে আমরা বলছি অসহ ভার। এরপর আছে আমাদের অসহ পীড়ন। অসহ ভারের ক্রিয়ায় বস্তুতে যে পীড়ন হয় তাকে আমরা বলছি অসহ পীড়ন, অর্থাৎ বস্তুটার ভিতর এক ধরনের বাধাদানকারী বলের সৃষ্টি হয়। যখন বস্তুটার উপর ওজন বাড়ানো হতে থাকে তখন বস্তুটা তার স্থিতিস্থাপক ধর্ম বজায় রাখার জন্য তার ভেতরেও একটা বলের উদ্ভব হয়, প্রতিরোধকারী বল বা প্রতিক্রিয়ামূলক বল উদ্ভব হয়। এইটাকেই আমরা বলছি অসহ পীড়ন। এবার আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। একটা রাবার, এটাকে যদি আমরা টানি তাহলে কি হবে? একটা বুক সেলফ, এটাকেও যদি বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কি হবে? অথবা ঘনকটা যদি 6টা তলে বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কি হবে? প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে কি একই ধরনের পরিবর্তন হচ্ছে? রাবারটাকে যখন আমরা টেনে ছেড়ে দিচ্ছি বা আমরা রাবারটাকে যদি টেনে ধরি তাহলে দেখা যাচ্ছে তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে। বুক সেলফটাকে যদি আমরা বল প্রয়োগ করি দেখতে পাই যে এটা কিছুটা হেলে পড়ছে, তাই না? আবার ঘনকটা যদি 6টা তলে বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে তার আয়তন হ্রাস পেয়ে যায়। তো একক মাত্রায় যে বস্তুগুলোর পরিবর্তন হচ্ছে তাকে আমরা কি বলতে পারি? এবং একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত এইরূপ বলকে আমরা কি বলতে পারি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিকৃতি। বাহ্যিক বলের ক্রিয়ায় বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে আমরা বলছি বিকৃতি, অর্থাৎ একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে বস্তুটার আকার বা আয়তন পরিবর্তন ঘটে। এই একক মাত্রায় যে পরিবর্তন তাকেই আমরা বলছি বিকৃতি। এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়েছি, বস্তুর আদি দৈর্ঘ্য যদি এল হয় এবং দৈর্ঘ্য বৃদ্ধি যদি স্মল এল হয় তাহলে বিকৃতি হবে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এই ক্ষেত্রে যদি আমরা এল দৈর্ঘ্য, যেহেতু তার আদি দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, তাহলে তার এল দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল, অতএব একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো এল বাই এল। আমরা একক মাত্রায় বা একক দৈর্ঘ্যে যে পরিবর্তন তাকে আমরা বলছি বিকৃতি, একক আয়তনে যে পরিবর্তন তাকেও আমরা বলছি বিকৃতি। বিকৃতির কোনো একক বা মাত্রা নাই। এর কারণটা কি? কারণ দুইটা একই প্রকার রাশির অনুপাত। দৈর্ঘ্য বৃদ্ধি সেক্ষেত্রে যদি আমরা ধরি, দৈর্ঘ্য বৃদ্ধির এককও মিটার হবে, আবার দৈর্ঘ্যের এককও মিটার। এই জন্য বিকৃতির কোনো মাত্রা বা একক নেই। আমরা এই ক্ষেত্রে একটু চিত্রের দিকে যদি খেয়াল করি, একটা সিলিন্ডার আকৃতির বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় অর্থাৎ বস্তুটা কি হয়, কিছুটা প্রসারিত হয়। এক্ষেত্রে দেখানো হয়েছে বস্তুটার আদি দৈর্ঘ্য ছিল এল নট এবং তার দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে ডেল এল। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিকৃতিটা হবে ডেল এল ডিভাইডেড বাই এল নট। আবার তার বি চিত্রে দেখানো হচ্ছে সিলিন্ডার আকৃতির বস্তুর ওপর বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু বিপরীতমুখী বল প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ বস্তুটা সংকুচিত হচ্ছে। তার আদি দৈর্ঘ্য যদি এল নট ছিল এবং দৈর্ঘ্য সংকোচন হচ্ছে ডেল এল, এই ক্ষেত্রেও তার বিকৃতি হচ্ছে
ডেল এল ডিভাইডেড বাই এল নট। এক্ষেত্রে শুধুমাত্র বৃদ্ধি হবে তা না, বৃদ্ধি বা হ্রাস অর্থাৎ যে কোনো পরিবর্তন তাকেই আমরা বলছি বিকৃতি। এরপর আমাদের আছে পীড়ন। পীড়ন বলতে কি বোঝানো হচ্ছে? বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো বস্তু যদি বিকৃতি ঘটে, অর্থাৎ আমরা বস্তুটার উপর বল প্রয়োগ করে যদি বস্তুটাকে তার আকার বা আয়তনের পরিবর্তন করি, তাহলে এর অভ্যন্তরে এক ধরনের প্রতিক্রিয়ামূলক বল অথবা প্রতিরোধকারী বলের উদ্ভব ঘটে, যে বলটা বস্তুটাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে বা ফিরিয়ে আনে। এই বলটাকে আমরা বলছি পীড়ন। তো আমরা যখন একটা বস্তুকে বল প্রয়োগ করছি, তার কি হয়, আকার বা আয়তনের পরিবর্তন হয় বা বিকৃত হয় বস্তুটা। এরপরে যখন এই বিকৃত হওয়ার ফলে বস্তুটা কি করে, তার স্থিতিস্থাপক ধর্ম অনুযায়ী সে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়। এই ফিরে আসার জন্য এক ধরনের প্রতিরোধকারী বা প্রতিক্রিয়ামূলক বলের উদ্ভব ঘটে। সেই বলটাকে আমরা বলছি পীড়ন। কিন্তু বলটা হতে হবে বস্তুর একক ক্ষেত্রফলের উপর, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর ক্রিয়ারত যে প্রতিরোধকারী বা প্রতিক্রিয়ামূলক বল, তাকে আমরা বলছি পীড়ন। এ ক্ষেত্রফলের উপর যদি এফ বল প্রযুক্ত হয়, তাহলে পীড়ন হবে এফ ডিভাইডেড বাই এ। পীড়নের একক হবে বলের একক ভাগ ক্ষেত্রফলের একক, অর্থাৎ নিউটন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা বলি প্যাসকেল, তাহলে নিউটন পার মিটার স্কোয়ারও হতে পারে অথবা প্যাসকেল। এবং এর মাত্রা হবে এম এল ইনভার্স টি ইনভার্স 2। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা সিলিন্ডার আকৃতির বস্তু, তার উপর যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে তার কিছুটা প্রসারণ হচ্ছে এবং এর ভেতরে যে প্রতিরোধকারী বলটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর, সেই বলটাকেই আমরা বলছি পীড়ন। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা স্প্রিং। স্প্রিংটার প্রথম ক্ষেত্রে স্প্রিংটার উপর একটা ভর চাপানো হয়েছে, দ্বিতীয়টার ক্ষেত্রে দুইটা ভার চাপানো হয়েছে, তৃতীয়টার ক্ষেত্রে তিনটা ভার চাপানোর ফলে বস্তুটা কি হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। এই ছিঁড়ে যাওয়ার কারণটা কি? এই ছিঁড়ে যাওয়ার কারণ হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা বলতে বোঝানো হয় একটা বস্তুকে বল প্রয়োগ করলে সে বিকৃত হয় স্থিতিস্থাপক বস্তুকে, এবং বল অপসারণ করলে সে তার পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই একটা বস্তুকে বল প্রয়োগ করে বস্তুটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়া, সর্বাপেক্ষা যে বলটার ক্রিয়ায় বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, সেই সীমাকে আমরা বলছি স্থিতিস্থাপক সীমা। এরপরে যদি বস্তুটার উপর আরও ভার চাপানো হয়, তাহলে বস্তুটা অসহ ভারের ক্রিয়ায়, অর্থাৎ সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যায়। এক্ষেত্রে অসহ ভারের কারণে আমাদের স্প্রিংটা ছিঁড়ে পড়ে যাচ্ছে। এই স্থিতিস্থাপক সীমার মধ্যে বলা হচ্ছে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ যতটুকু বিকৃতি হচ্ছে তার সমানুপাতে আমাদের পীড়নটা পরিবর্তন হয়। এই সূত্রটা রবার্ট হুকের নামানুসারে সূত্রটাকে আমরা বলি হুকের সূত্র, এবং হুকের সূত্রের বিবৃতি তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। একটা প্রশ্ন হতে পারে, আগে পীড়ন হয় কোনো বস্তুতে নাকি আগে বিকৃতি হয়? অবশ্যই মনে রাখতে হবে আগে বিকৃতি হয়, কারণ আমরা একটা বস্তুকে যখন বাহ্যিক বল প্রয়োগ করি তার আকার বা আয়তনের পরিবর্তন হয়, এইটাই হচ্ছে বিকৃতি, এবং এই পরিবর্তনের ফলে বস্তুর মধ্যে একটা প্রতিরোধকারী বলের সৃষ্টি হয়, সেটা হচ্ছে পীড়ন। তাহলে বিকৃতি আগে হবে, তারপর পীড়ন। এরপর আমরা আসছি স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির যদি অনুপাত করা হয়, অনুপাতটা হবে, যেহেতু সমানুপাতিক, অনুপাত হবে একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। এক্ষেত্রে একটা রাবার দেখানো হচ্ছে। এই রাবারটার উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে তার কি হচ্ছে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে রাবার দণ্ডের আদি দৈর্ঘ্য ধরে নেওয়া হচ্ছে এল, দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা ধরে নিচ্ছি স্মল এল। দণ্ডের একক দৈর্ঘ্যে পরিবর্তনকে আমরা বলি বিকৃতি। বিকৃতি সমান তাহলে কি হবে, স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। দণ্ডের ভিতর প্রতিরোধকারী তাহলে বলের একটা উদ্ভব হবে, সেই বলটাকে আমরা ধরছি এফ নিউটন। যদি দণ্ডের ক্ষেত্রফল এ হয়, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধকারী বলটা হবে, অর্থাৎ পীড়ন হবে এফ বাই এ।
এখন আমরা হুকের সূত্রানুসারে জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। এখানে আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে একটা ধ্রুবক আনলাম, তাহলে পীড়ন ইকুয়াল টু ধ্রুবক ইন্টু বিকৃতি, বা ধ্রুবক সমান আমরা যদি লিখি পীড়ন বাই বিকৃতি, এই ধ্রুবকটাকে আমরা বলছি স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ককে ই দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে পীড়ন হলো এফ বাই এ ডিভাইডেড বাই এল, স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, অর্থাৎ ই ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।